এই জানিস, এই এলাকায় নাকি ছদ্মবেশী সেনাবাহিনীর প্রধান জেনারেল মেঘ এসেছে। এখনো এই দুনিয়ায় কেউ দেখে নেই তাকে। সে নাকি আড়াল থেকে কাজ করে সব সময়। ভাই, আপনি কি করে জানেন এইসব? এখনো তো খবরে এই নিউজটা জানায় নাই, আপনি শিওর হলেন কি করে? আমি শেয়ার হয়েছি কি করে এটা নয়, পরে বলবো। এখন খোঁজ নিতে হবে সে কোন এলাকায় এসেছে, আর কেনই বা এসেছে, তার আসল উদ্দেশ্য কী। একবার যখন জানতে পেরেছি তখন আর আমাদের খুঁজতে হবে না, আমাদের লোকজনরাই সব কিছু খুঁজে বের করবে পিঁপড়ার মতো। চলেন এখন ডেরার দিকে যাই। চল, আমাদেরকে সাবধানে থাকতে হবে। সে কতটা ডেঞ্জারাস আমরা কিন্তু কিছুই জানি না, শুধু জানি এই এলাকায় এসেছে, আমাদের বসকে জানাতে হবে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দুজন লোক ডেরার দিকে যাচ্ছে। কিছু দূর যেতেই একটা ছেলে জিজ্ঞেস করতে লাগলো, এই ভাই, এই এলাকায় আব্দুল হনিফের বাড়িটা কোন দিকে? যদি একটু বলে দিতেন খুব ভালো হতো। আমি এই এলাকায় প্রথম এসেছি তো, তাই কিছু চিনতে পারতেছি না। তোমাকে তো আগে কখনো এই এলাকায় দেখে নাই। তা আব্দুল হানিফ কে হয় তোমার, একটু বলো তো। আব্দুল্লাহ হানিফ হচ্ছে আমার নানা। আসলে কিছু ভুল বোঝাবুঝি কারণে আমরা তাদের থেকে দূরে ছিলাম। এখন আমি আবার চাইতেছি যে আমাদের পরিবারটা এক করার জন্য। ও আচ্ছা, এই ব্যাপার। সামনে চলে যাবে, সামনে দেখতে পাবে তিনটা দোকান একসাথে। ওইখানে গিয়ে জিজ্ঞেস করলি বলে দিবে আব্দুল হানিফের বাড়ি কোনটা। ধন্যবাদ ভাই আপনাদের। এতক্ষণ যে লোকটা আব্দুল হানিফের বাড়ি খুঁজতেছিল সেই হচ্ছে এই গল্পের নায়ক। চলুন ছোট্ট করে তার পরিচয়টা দিয়ে দিই। নাম হচ্ছে মেঘ চৌধুরী। ঢাকায় বাবার অনেক বড় বিজনেস আছে, ওইগুলো দেখাশোনা করে এবং অন্য একটা জব করে। এখন এই পর্যন্তই থাক, গল্পের সাথে থাকেন, সব কিছুই জানতে পারবেন। মেঘ সোজা হেঁটে হেঁটে চলে গেল ওই দোকানগুলোর সামনে। দোকানদারকে জিজ্ঞেস করতেই দেখিয়ে দিল বাড়িটা। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সবাই, তাকিয়ে আছে মেঘের দিকে, কারণ মেঘ গ্রামের লোকেদের মতো লুঙ্গি পরেছিল না। আব্দুল হানিফের বাসায় যেতেই মেঘকে দেখে আব্দুল হানিফ বলতে লাগলো, আরে মেঘ, নানা ভাই যে, এদিকে আয়। তোকে কতদিন পরে দেখেছি। মেঘ আব্দুল হানিফকে জড়িয়ে ধরে রইল কিছুক্ষণ। মেঘ বেশি কিছু না বলে ঘরে চলে গেল। ফ্রেশ হয়ে বসে আছে এমন সময় আব্দুল হানিফ তার রুমে প্রবেশ করলো। মেঘ, হঠাৎ কি মনে করে এই বুড়োটাকে মনে পড়লো বলতো? একদিনও তো ফোন দিয়ে আমার খবরটা নিস না, আজকে সোজা বাড়িতে চলে এলি। আসলে নানা ভাই বাসা থেকে রাগ করে চলে এসেছি এইখানে। এখন যদি তুমিও বলো চলে যাইতে, তাহলে আমিও চলে যাইতেছি এইখান থেকে। আর কোনোদিনও আসবো না এইখানে। আরে নানা ভাই, রাগ করিস কেন? আমি তো তোকে এমনিতেই বললাম। আচ্ছা, এখন তো বিকেলা হয়েছে, চল একটু বাইরে থেকে ঘুরে আসি তোকে নিয়ে। তোমার যেতে হবে না, আমি একাই ঘুরতে পারবো। আমার সব কিছুই মনে আছে, সে 15 বছর আগের কথা। এখনও রাস্তাঘাট কিন্তু আগের মতোই আছে, কিছু পরিবর্তন হয় নাই। তা ঠিক আছে বলেছিস। আচ্ছা যা তাহলে ঘুরে আয়, যদি কোনো বিপদ হয় আমাকে ফোন দিবি, আমি সাথে সাথে চলে যাবো এখানে। আচ্ছা নানা, এখন যাচ্ছি আমি। মেঘ চলে গেল বাইরে। গ্রামের মাটির রাস্তা, প্রকৃতি বলতে গেলে মনোমুগ্ধকর। এলাকাটা ঘুরে দেখতে লাগলো মেঘ। ঘোরাঘুরি শেষ করে দোকানে চলে গেল। এই যে ভাই, একটা সিগারেট দেন তো, ব্যানসন সুইচ দিয়ে। এই নেন আপনার সিগারেট। আর ভাই, আপনাকে তো এই এলাকায় আগে কখনো দেখি নাই। আপনি কার বাসায় এসেছেন? আব্দুল হানিফের বাসায় এসেছি, উনি আমার নানা হয়। এইখানে আসা হয় না, অনেক দিন হয়েছে তো, তাই আপনারা চিনেন না আমাকে। ও আচ্ছা, তুমি আব্দুল হাকিমের নাতি। চলো আমাদের বাসায়, রাতে খাওয়া দাওয়া করে এরপর যাবে ওইখান থেকে। না চাচা, এখন কোনো কিছু খাবো না, এখানে আছি অনেক দিন। আজকে যাই, অন্য একদিন না হয় খাবো এসে। ঠিক আছে, যাও তাহলে। মেঘ হাঁটতে হাঁটতে চলে গেল বাসায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে বাইরে বসে আছে। এমন সময় মেঘ তার নানাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা নানা, ওই যে উত্তরপাড়া এলাকায় দেখে এলাম, সকল জমির মাঝখানে একটা বড় বাড়ি বানিয়েছে, ওইটা কার? ওই বাসায় ভুলে যাওয়ার চেষ্টা করো না। ওই বাড়িটা 10 বছর ধরে বন্ধ পড়ে রয়েছে। 10 বছর আগে একটা মেয়ের লাশ পাওয়া গেছিল, তখন থেকে এই বাড়ির মালিক উধাও হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে আমি যে দেখলাম একটা লোক বাড়ির ভিতরে ঢুকতেছে, তাকে কি কেউ কিছু বলে না নাকি? এই গ্রামে একটা পাগল আছে, সে ওই বাড়িতে থাকে। আর এই সব তুমি জেনে কি করবে? এখানে এসেছো, কয়েকদিন থাকো, আস্তে আস্তে সব বুঝে যাবে গ্রামের পরিস্থিতি কেমন।
আচ্ছা নানা, আমি এখন ঘুমাতে যাই, সকালে ডেকে দিয়ে না আমাকে, একটা কাজ আছে এইখানে। ঠিক আছে, যাও তাহলে। মেঘ তার রুমে চলে গেল। দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে তার লাগেজ থেকে পিস্তল আর জোকারের মাস্কটা বের করে নিল। রাত প্রায় 2টো, সবাই ঘুমে বিভোর হয়ে আছে। মেঘ দরজাটা খুলে আস্তে আস্তে বেরিয়ে চলে গেল সেই বাড়িটার কাছে। গিয়ে দেখতে পেল কয়েকজন লোক মাথায় কি যেন নিয়ে আসতেছে। এটা দেখে মেঘ লুকিয়ে পড়ল। ওরা একে একে ঘরের ভেতরে ঢুকছে। মেঘ আড়াল থেকে বের হয়ে তাদের পিছু পিছু ভেতরে ঢুকতেই দেখতে পেল একটা মেয়ের নিথর দেহ থেকে তার মাথাটা আলাদা করতেছে। এটা দেখে মেঘ তার পিস্তলের সাইলেন্সার লাগিয়ে সবাইকে গুলি করতে লাগলো। আচমকা গুলি এসে পড়াতে কেউ বোঝে নাই কোথা থেকে গুলি করেছে মেঘ। মেঘ তার পিস্তলটা কোমরে গুজে বক্সগুলো দেখতে লাগলো। প্রত্যেকটা বক্সের ভেতরে মেয়ে রাখা আছে। আমি যতদিন বেঁচে আছি ততদিন কেউ একটা মেয়েকেও মারতে পারবে না, সবগুলোকে এইভাবেই শেষ করব। তোরা তো এই মেয়েগুলোকে মেরে ফেলেছিস, পরবর্তীতে দেখি তোরা কীভাবে মারিস। মেঘ এইসব বলতেছে, এমন সময় পেছন থেকে কে যেন ডাকতে লাগলো। এই তোরা সবাই কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, বস তোদের ডাকতেছে। আর মাল আছে গাড়িতে, ওইগুলো তো আনতে হবে। আর তুই এখানে দাঁড়িয়ে কি দেখতেছস? তাড়াতাড়ি যা, বস অপেক্ষা করতেছে। মেঘ পেছনে ফিরে এই লোকটার মাথায় গুলি করে দিতেই সাথে সাথে লোকটা মাটিতে পড়ে গেল। মেঘ আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে চলে গেল তার বাসায়। সকালে গ্রামবাসীদের হইচইয়ের শব্দে মেঘের ঘুম ভেঙে গেল। মেঘ বাইরে এসে দেখে গ্রামের সবাই দাঁড়িয়ে আছে এইখানে। না না, ওরা সবাই এইখানে দাঁড়িয়ে আছে কেন? আর কি হয়েছে এখানে, আমাকে একটু খুলে বলবে? না না ভাই, তুমি ফ্রেশ হয়ে আসো, এরপর বলতেছি কি হয়েছে এইখানে, আর ওরাই বা কেন এসেছে। না না না, আপনি এখনই বলেন কি হয়েছে, আমি এখনই শুনতে চাই। আচ্ছা তোমরা এখন বলো তো, কি হয়েছে কালকে রাতে, আর কে কি দেখেছে? চেয়ারম্যান সাহেব, গতকাল রাতে ওই যে ক্ষেতের মাঝখানে যে ঘরটা আছে না, ওইখানে 15 জনকে খুন করে কারা যেন রেখে গেছে। আর ঘরের ভেতর থেকে কয়েকটা মেয়ের লাশ পেয়েছি, তাও আবার গলা কাটা। তা তো বুঝলাম, কিন্তু সবাই তো জানো ওই জায়গাটাতে আরো অনেক হয়েছে এমন, তাহলে তোমরা গেলে কেন রাতে? আর আমাদের গ্রামের কোনো লোক বা মেয়ে ছিল না ওইখানে? না চেয়ারম্যান সাহেব, আমাদের গ্রামে কোনো লোক বা কোনো মেয়ে ছিল না ওইখানে। দেখে মনে হচ্ছে অন্য অন্য জায়গা থেকে ওদেরকে ধরে নিয়ে এসেছে এইখানে। আচ্ছা, আপনারা জানলেন কি করে ওইখানে খুন হয়েছে? আর আপনাদের খবরই বা দিল কি? আমাদের কৃষক মতিন চাচা খবর দিয়েছে। সকালে উনি সবজি আনতে গিয়েছিল, পরে এই অবস্থা দেখে গ্রামের সবাইকে ডেকে নিয়ে যায়। ও আচ্ছা, এখন আপনারা যখন জেনে গেছেন ওই বাড়িটা খারাপ, তাহলে রাতের বেলা ওইখানে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। যখনই কেউ খেতে কাজ করতে যাবে একজন সাথে নিয়ে যাবে, যদি কোনো বিপদ হয় তখন সবাইকে খবর দিতে পারবেন। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমরা আজকে যাই। আর আপনি কোনো একটা ব্যবস্থা করেন, ওই জায়গাটাতে দিনের বেলা যেতেই আমাদের ভয় লাগতেছে। ঠিক আছে, আমি দেখতেছি এমপির সাথে কথা বলে উনি কি বলে। যদি অনুমতি দেয় তাহলে ওই বাড়িটা ভেঙে ফেলবো আমরা। এখন সবাই সবার বাসায় যান। আচ্ছা নানা, একটা কথা বলেন তো আমাকে, আমি আসার পরে দেখতেছি এমন হচ্ছে, এর আগেও কি এমন হয়েছে? প্রত্যেক দিনই 2-3টা লাশ পাওয়া যায়, কিন্তু আজকে 15টা লাশ পাওয়া গেছে। এটা ভাবতেছি কে খুন করেছে এদের। আচ্ছা, এসব চিন্তা বাদ দেন, যারাই খুন করুক পুলিশ তো আছে, তারা না হয় দেখেই নেবে। এখন চলেন খাবার খাবো। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি যাইতেছি খাবার টেবিলে। মেঘ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এগিয়ে নিল। হানিফ সাহেবের সাথে কথা বলতেছে, এমন সময় মেঘের ফোনটা বেজে উঠল। তাকিয়ে থেকে প্রধানমন্ত্রী ফোন দিয়েছে। মেঘ তার নানার কাছ থেকে একটু দূরে সরে গিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ওদিকের কি খবর, কোনো কাজ টাজ হয়েছে নাকি? আমাকে তো জানালে না। আপনাকে মেসেজ করে সব জানিয়ে দিতেছি, তবে আমার মনে হচ্ছে এইখানে আস্তানা নেই ওদের, যেটা আছে এটা তো গ্রামবাসীরা সবাই জানে। মেঘ, ওই বাড়ির ভিতরে রহস্য আছে, তুমি কোনো কিছুই জানো না। আমার বড় ভাই ওই বাড়িটা তৈরি করে দিয়ে এসেছে। আমি তার কাছ থেকে খবর নিয়েছি যে ওই বাড়ির ভিতরে গুপ্ত রাস্তা আছে, যেটা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। ঠিক আছে স্যার, আমি দেখে নিব একাই।
আর কয়েকজন সেনাবাহিনী অফিসার লাগবে আমার। আপনি ক্যাম্পে ফোন দিয়ে বলে দেন যে এই গ্রামে চলে আসতে। ওরা তো আমাকে চিনে না এখনও। আমি চাই আমার পরিচয় যাতে কেউ না জানে। ঠিক আছে, আমি তাদেরকে পুলিশের পোশাক দিয়ে এরপর পাঠাচ্ছি। তোমার নাম ঠিকানা বলে দিতে আসি, বাকিটা তুমি সামলে নিও। ঠিক আছে স্যার, এখন রাখছি তাহলে। এই বলে মেঘ ফোনটা রেখে হানিফ সাহেবের কাছে চলে গেল আর বলতে লাগলো, না না, আমি ঢাকা থেকে কয়েকজন পুলিশ আনতেছি। ওরা রাতের বেলায় পাহারা দিবে। যদি আবারও এমন হয়, ওরাই সব কিছু করবে। এসবের কি দরকার ছিল নানা ভাই? ওরা ওদের কাজ করতো, আমরা ওদের কাজে বাধা দিতে যাব কেন? না না, দেশ থেকে মেয়ে পাচার হয়ে যাইতেছে প্রতিদিন। যদি একটা করেও মেয়ে পাচার হয় প্রতিদিন, তাহলে এক বছরে 730 জন মেয়ে পাচার হচ্ছে। যদি প্রতি বছর এতজন পাচার হয়, আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পেরেছ? তা তো বুঝতেই পারছি। আচ্ছা, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর, তোর কাজে আমি বাধা দেব না। ঢাকা থেকে এসেছিস, তোর যদি সিকিউরিটি লাগে তাহলে আনতে পারিস। না না, আচ্ছা আমি এখন একটু ঘুরে আসি, আর 3 দিন পর চলে যাব এই গ্রাম থেকে। আচ্ছা, তুই তোর যেটা ইচ্ছে সেটাই কর। আমি একটু ঘুরে আসি পুকুর পাড় থেকে, কতদিন থেকে যাওয়া হয় না। এই বলে দুজন দুই দিকে চলে গেল। মেঘ দোকান থেকে সিগারেট নিয়ে বসে বসে খেতে লাগলো। এমন সময় দুজন লোকের কথা শুনে বলতে লাগলো, এই জানিস কালকে আমাদের 15 জন লোক মারা গেছে। বস তো আমাদের উপর রেগে ফায়ার হয়ে আছে। এখন আমরা কি করে জানবো যে কে খুন করেছে তাদের? আচ্ছা ভাই, আপনারা কোন খুনের কথা বলতেছেন? ওই যে জমির মাঝখানে বাড়িটা ছিল, ওইটার কথা বলতেছেন নাকি? ওইটার কথা বলতেছি, তাতে আপনার কি? আপনি এই গ্রামে অতিথি কয়েকদিন থেকে চলে যাবেন। আমাদের কথার মাঝে না গোলাতে আসেন কেন? মেঘ, তুমি ওদের কিছু বলো না। এরা এমপির লোক, ওরা যা ইচ্ছে তাই বলুক, আমাদের তাতে যায় আসে না। তুমি বাড়িতে চলে যাও। আরে না চাচা, আমি কেন বলতে যাব তাদের? আমি এই গ্রামের অতিথি, আবারও চলে যাব 3 দিন পর। আচ্ছা চাচা, আমাকে একটু পানি দেন তো। ওই সবু চল এখান থেকে। ওর সাথে কথা বলে আমার মুডটাই নষ্ট হয়ে গেছে। কখন কাকে কি বলে বসি বুঝতে পারবো না। এই বলে লোক দুটো চলে যেতে লাগলো। মেঘ পানিটা খেয়ে লোক দুইটার পিছু পিছু যাচ্ছে আর দেখতেছে ওরা কোথায় যাচ্ছে। কিছু দূর যেতেই দেখতে পেল একটা বাড়ির ভেতরে ঢুকে আবার হাতে কি যেন নিয়ে চলে গেল। মেঘ ওই বাড়ির ভেতরে ঢুকতেই কয়েকজন লোক বলতে লাগলো, এই আপনি কে? আর এই বাড়িতে ঢোকার সাহস কে দিয়েছে? তাড়াতাড়ি বের হন এই বাড়ি থেকে। আরে ভাই, রাগ করেন কেন? তো আমি তো এসেছি মাল নিয়ে যাওয়ার জন্য। তা কয় টাকার কতটুকু মাল দিবেন বলেন? কই টাকা নিতে চাস তুই, ওইটা বল। যত টাকা দিবি তত টাকারই নিব। তা কবে দিতে পারবি বল। আর আমার মেয়ে লাগবে, দিতে পারবি? কিডনি সহ নিবি নাকি কিডনি ছাড়া? যেটা লাগবে ওটাই এনে দিতে পারবো, তবে টাকার রেটটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, টাকা নিয়ে চিন্তা করতে হবে না। কবে দিতে পারবেন ওইটা বলেন আমাকে। আমি আমার বসের সাথে কথা বলে নিই, এরপর আপনাকে জানাচ্ছি কবে দিতে পারবো। আপনার ফোন নাম্বারটা দিয়ে যান। 019 আমার ফোন নাম্বার এটা। যেই দিন সব কিছু দিবেন আমাকে হিসাবটা পাঠিয়ে দেন, আমি টাকা নিয়ে চলে আসবো এখানে। তবে 3 দিন আসি এই গ্রামে। ওকে, এই 3 দিনের মধ্যেই আপনাকে সব কিছু দিয়ে দেব, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তবে একটা কথা, এইখানে যে এই কাজগুলো করি আমরা কাউকে বলবেন না কিন্তু। ঠিক আছে, বলবো না কাউকে। এখন যাই তাহলে আমি। এই বলে মেঘ চলে গেল বাসায়। গিয়ে দেখে ওই দুইটা ছেলে তার নানার সাথে কথা বলতেছে। মেঘকে দেখে এই লোক দুটো চলে গেল। আচ্ছা নানা, ওই লোক দুইটা এইখানে কেন এসেছিল আমাকে একটু বলবেন? গতকাল নাকি তোরা দেখেছে একটা লোককে খুন করতে। মুখে জোকারের মাস্ক পরা ছিল, তাই মুখ দেখতে পারে নাই। ওরা দেখলো কি করে? যখন খুন করছিল তখন তো ওরা গ্রামবাসীদের ডাকতে পারতো, ডাকলো না কেন তখন? তার মানে ওরা নিজেরাই খুন করেছে ওই 15 জনকে। আর ওরা কখনোই খুন করতে পারে না, ওদের আমি খুব ভালো করেই চিনি। ওরা সারা রাত এই এলাকা পাহারা দেয়, আমি তাদের সম্পর্কে সব কিছুই জানি। ও আচ্ছা, আমি মনে হয় কালকে বা পরশুদিন ঢাকা চলে যেতে পারি। আব্বু ফোন দিয়েছে, বলেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য।
আচ্ছা, তোর মা বাবাকে বল আসার জন্য। ওরা তো সেই গেল আর কোনোদিন আসে নাই। কি করব তাদের বলতো? আচ্ছা, আমি ঢাকায় যাই, এরপর না হয় তাদের নিয়ে আসবো এখানে। তুমি কি বলো নানা? আর রূপালী কোথায়? তাকে তো দেখতেছি না। রূপালী পুকুর পাড়ে গেছে মাছ ধরে আনার জন্য। বাড়ির পিছনেই পুকুর পাড়, দেখে আয় গিয়ে। ঠিক আছে নানা, যাচ্ছি। মেঘ চলে গেল পুকুর পাড়ে, গিয়ে দেখে রূপালী বড়শি দিয়ে মাছ ধরছে। মেঘ চারিপাশে তাকিয়ে দেখতে লাগলো কোনো মানুষ আছে কিনা। রূপালী, তোকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করিস। কি কথা বলবেন বলেন। আচ্ছা, এই এলাকায় খুনগুলো যে হচ্ছে তুই তো ভালো করে জানিস। সত্যি করে বলতো, এই খুন আর লাশগুলো কোথায় যাইতেছে? আমি এসব কিছু জানি না, আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না এই ব্যাপারে। আব্বু সব কিছু জানে এবং সেই কাজগুলো হ্যান্ডেল করে। আব্বুকে গিয়ে বলেন। এইটা দেখেছিস? বলতো আমি কে? ভাইয়া, আপনি সেনাবাহিনীর কর্নেল? আমি সেনাবাহিনীর কর্নেল। এইখানে এসেছি এই মিশনটা কমপ্লিট করতে। এখন তুই আমাকে সব কিছু ইনফরমেশান বল, আমি যাতে এই মিশনটা কমপ্লিট করতে পারি। আব্বু হচ্ছে এই কাজের মেইন গুরু। উনি বিভিন্ন জায়গা থেকে মেয়েদের কিডন্যাপ করে এনে বিক্রি করে দেয়। আমি একদিন দেখে ফেলেছিলাম। ওই দিনের পর থেকে আব্বুর সাথে তেমন কথা বলি না। তবে পাশের গ্রামের সবগুলো মেয়েকে আব্বু কিডন্যাপ করে ওই বাড়ির ভিতরে রেখে দিয়েছে। তুই এত কিছু জানিস কি করে বলতো? আমাকেও একবার কিডন্যাপ করা হয়েছিল, পরে আব্বু আমাকে ছাড়িয়ে নিয়ে আসে। তখন থেকে আস্তে আস্তে আব্বুর সকল ইনফরমেশন জোগাড় করতে থাকি, যাতে পুলিশের কাছে ইনফরমেশনগুলো দিয়ে আব্বুকে ধরিয়ে দিতে পারি। যাক, ভালো কাজ করেছিস। এখন বাসায় চল, এইখানে থাকলে পরে সন্দেহ করবে আমাদের। চলো। মেঘ আর রূপালী চলে গেল বাসায়। রাতে খাওয়া দাওয়া করে মেঘ আবারও বেরিয়ে পড়ল সেই বাড়ির দিকে। আজকেও সেম অবস্থা। সেই আগের মতো তারা মেয়েগুলোকে বক্সে করে নিয়ে এসে বাড়ির ভেতরে রাখতেছে। মেঘ যেই বাড়ির ভেতরে ঢুকতে যাবে, এমন সময় পেছন থেকে কে যেন টান মেরে মেঘকে মাটিতে ফেলে দেয়। মেঘ কিছু না বলে মেয়েটার দিকে তাকাতে দেখে রূপালী। রূপালী, তুই এইখানে কি করিস? তাও আবার এত রাতে? আপনার পিছু চলে এসেছি এখানে। আর আপনি সামনের দিক দিয়ে যাচ্ছেন কেন? আমার সাথে আসেন, পিছনের দিক দিয়ে একটা গেট আছে, ওই দিক দিয়ে ভিতরে ঢোকা যায়। চল তাহলে। মেঘ আর রূপালী ভেতরে ঢুকে পড়ল। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ততই মেয়ে আর মেয়ে দেখা যাচ্ছে। এমন সময় মেঘ বলে উঠল, রূপালী, সামনের দিক থেকে লোক আসতেছে, তাড়াতাড়ি লুকিয়ে পড়তে হবে, চল। মেঘ আর রূপালী লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো কারা লোকগুলো। মেঘ দেখেই তো অবাক, কারণ তার নানা আর সাথে ওই লোকগুলো আছে। এমন সময় হানিফ সাহেব বলতে লাগলো, এই তোরা যে করে হোক না কেন, এই মেয়েগুলোকে তাড়াতাড়ি পাচার করে দে, তা না হলে আমার নাতি সে সব কিছু গড়মড় করে দিবে। পুরো বাড়ি ভর্তি মেয়ে জোগাড় করেছি, হাতছাড়া করা চায় না। ঠিক আছে স্যার, আমি আজকে সকল মাফিয়াদের সাথে কথা বলতেছি, দেখি ওরা কি বলে। আশা করতেছি কালকে রাতের মধ্যে সব কিছু পাচার করে দিতে পারবো। আমি থাকতে কোনোদিনই পাচার করতে পারবি না, এই বলে দিলাম। মেঘ আড়াল থেকে বের হয়ে তিনজনকে গুলি করে মাটিতে বসিয়ে দিল। আশপাশ থেকে এক এক করে লোক আসতেছে, আর এইদিকে মেঘ গুলি করে মেরে ফেলতেছে। কিছুক্ষণের মধ্যেই বাকি লোকদেরকে মেরে ফেলে মেঘ বলতে লাগলো, না, আজ বুঝতে পারছি আম্মুর কথাই সঠিক হয়েছে। আম্মু ঠিকই বলেছিল, তুমি দেশ থেকে মেয়ে কিডন্যাপ করে বিদেশে পাচার করে দাও। এইসব করে কি হবে বলো তো? আজকে যদি মরে যাও, টাকা পয়সা খাবে কে? মেঘ, আমাকে আমার কাজ করতে দে, তা না হলে আমি তোকে মেরে ফেলবো। আমাকে মারার আগেই আপনাকে জেলের ভিতরে নিয়ে যাব, এটা মনে রাখবেন। আমার আসল পরিচয় তো আপনারা এখনও জানেন না। তোর আসল পরিচয় কি আবার? এই নেন, এই কার্ডটা ভালো করে দেখে আমার পরিচয়টা জেনে নিন। মেঘ তার পকেট থেকে সেনাবাহিনীর কর্নেলের কার্ডটা বের করে দেখাতেই সবার চোখ বড় বড় করে বলতে লাগলো, তার মানে তুই সেই অফিসার যে কিনা সবার সামনে না এসে আড়াল থেকে কাজ করিস? আমি এই সেই অফিসার। আজকে তোদের এমন কেলানি কেলাবো না, বুঝবি কে আমি। এই বলে মেঘ তিনজনকে মারতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই মেরে আধমরা করে দিল তিনজনকেই। রূপালী, পানি নিয়ে আয় তো, ওদের হয়তো পানি পিপাসা লেগেছে, একটু পানি খাইয়ে আবার না হয় এক রাউন্ড মেরে নি। হা হা হা, আমাদের যতই মারিস না কেন আমাদের কিছুই হবে না। আর এখান থেকে নিয়ে গেলে কি হবে?
আমাদের আরও জায়গা আছে। তুই কেন, তোর পুরো সেনাবাহিনীর টিমও যদি খোঁজ লাগাস তাহলেও পাবি না। কি পাবো কি পাবো না এটা না হয় একটু পরে দেখতে পারবি। রূপালি, বাড়িতে গিয়ে আমার লাগেজ থেকে একটা ছোট্ট ব্যাগ আছে, ওইটা নিয়ে আসো তো। আর গ্রামবাসীদের খবর দিবে যাতে সকালে থাকে বড় বাড়ি স্কুল মাঠে, ওদের বিচার হবে ওইখানে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি আর এখনই আসতেছি। আপনি এই 3 জনকে বেঁধে রেখে মেয়েগুলোকে ছাড়িয়ে নেন। সেটা তোমাকে চিন্তা করতে হবে না, আমি ব্যবস্থা করে নেব। এখন তুমি যাও, দেখি কি হবে এই কুত্তার বাচ্চাগুলো তাদের আরও আস্তানার নাম না বলে। রূপালী চলে গেল বাসায়। এদিকে মেঘ 3 জনের হাতে আর পায়ে হ্যাংকাপ লাগিয়ে সকল মেয়েগুলোর বাঁধন খুলে দিল। মেয়েগুলোর চোখে পানি ছিটিয়ে দিতেই আস্তে আস্তে চোখ খুলল সবাই। এখানে ভয়ের আর কিছু নেই, আমি সেনাবাহিনী কর্নেল মেঘ তোমাদের বাঁচানোর জন্য এইখানে এসেছি। তোমাদের ঘুমের ওষুধ দিয়েছে, তাই মাথা ঘুরবে। তার চাইতে এক কাজ করো, সবাই এইখানে ঘুমিয়ে পড়ো, কিছুক্ষণ পর সকাল হলে আমি তোমাদের ডেকে দিব। ঠিক আছে ভাইয়া। সবাই সিরিয়ালভাবে ঘুমিয়ে পড়ল। এদিকে রূপালী ভেতরে ঢুকে মেঘের হাতে ব্যাগটা দিয়ে বলতে লাগলো, এই নেন আপনার ব্যাগ। আর আপনার ব্যাগের ভিতরে ওইটা ছিল। ওইটা হচ্ছে আমার বসের পিক, আর কিছু অস্ত্র ছিল। তুমি কিছু ধরো নাই তো আবার? না, আমি কিছু ধরি নাই, এই ব্যাগটা নিয়ে চলে এসেছি শুধু। মেঘ তার ব্যাগ থেকে ছোট ছোট কিছু অস্ত্র নিয়ে হাসিবের কাছে চলে গেল। মেঘের হাতে এইসব দেখে হাসিব বলতে লাগলো, আমাকে ভয় দেখে কিছু হবে না, তার চাইতে ভালো হবে আমাদের ছেড়ে দে, আমাদের মুখ থেকে কোনো কিছু বের করতে পারবি না। সেটা দেখাই যাবে বের করতে পারবো নাকি পারবো না। এই বলে মেঘ তার কাটারটা নিয়ে হাসিবের এক পায়ে সবগুলো আঙুল কেটে ফেলল। হাসিব জোরে জোরে চিৎকার করছে, আল্লাহ আমাকে এইবারের মতো বাঁচিয়ে নাও, আমি আর কোনো দিন খারাপ কাজ করব না, আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও। এখন আল্লাহকে ডেকে কোনো লাভ হবে না, তার চাইতে আমাকে সব কিছু বলে দে, ছেড়ে দেবো তোকে। আর যদি না বলিস ওই পায়ের আঙুলগুলো কেটে ফেলতেছি, কি বলিস? না স্যার, কাটেন না, আমি সব কিছু বলে দিতেছি এখনই। দরজাগুলো বন্ধ আছে, এখন আপনি খুঁজে পাবেন না। তাহলে চল আমার সাথে, কোথায় আছে সেই সুড়ঙ্গ আমাকে দেখিয়ে দে, তা না হলে আবারও মারবো কিন্তু তোদেরকে। না না, আর মারেন না, আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর মরতে চাই না, প্লিজ আমাকে মারবেন না। মেঘ হাসিবকে টানতে টানতে নিয়ে চলে গেল সেই গুপ্ত রাস্তার দিকে। একটা গেট খুলতেই মেঘ তো অবাক, সারিবদ্ধভাবে মেয়ে আর মেয়ে রাখা আছে। এইসব কি রে, তুই না ভালো হতে চাইতেছিলি, তাহলে এইসব কি? তোদের তো মারলে জান্নাতেও যাইতে পারবি না। প্লিজ স্যার, আমি আপনার পায়ে ধরে মাপ চাইতেছি, আমাকে ছেড়ে দেন, আমি জেলে যেতে চাই না। আরে বেটা, জেলে যাওয়া তো দূরের কথা, সকালে যদি পাবলিকের হাতে মার খেয়ে বেঁচে থাকিস তাহলে তো তোদের জেলে নিব। মেঘ সকল মেয়েদের হাতের আর পায়ের বাঁধন খুলে দিল। সকাল হতেই মেয়েগুলোর মা বাবা এসে সবাইকে নিয়ে বড় বাড়ির স্কুল মাঠে চলে গেল। আপনারা যাকে চেয়ারম্যান ভাবেন সেই আপনাদের মেয়েগুলোকে কিডন্যাপ করে নিয়ে পাচার করে দেয়। এখন আপনারাই বলেন এই 3 জনকে কি করব। আমাদের হাতে ছেড়ে দেন, ওদের একটু শিক্ষা দিয়ে নিই, এরপর যদি বেঁচে থাকে তাহলে না হয় জেলে নিয়ে যায়েন। ঠিক আছে, যান, আপনাদের হাতে ছেড়ে দিলাম, আপনারাই বিচার করেন। 3 জনকে গণধোলানি দিয়ে ওইখানে মেরে ফেললো সবাই। বিকেলে মেঘ তার সকল কিছু রেডি করতেছে, এমন সময় রূপালী তার রুমে প্রবেশ করলো। রূপালী, আমার সাথে যাবি ঢাকা? এইখানে থাকতে হবে না তোর আর। যেতে তো চাই, কিন্তু জায়গা জমি পুকুর এইসব দেখাশোনা করবে কি? এগুলো তো আমি দেখাশোনা করতাম। এইসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি গ্রামের কয়েকজনের উপর না হয় দায়িত্ব দিয়ে যাব, পুকুর থেকে মাছ ধরে তারা বিক্রি করে খেয়ে ফেলে। ঠিক আছে, যেটা ভালো মনে হয় ওইটাই করেন। তা কখন যাবেন ঢাকা? আমি কি এখনই রেডি হয়ে যাব? না, এখন রেডি হতে হবে না, কাপড়গুলো ব্যাগের ভিতরে ভরে নে, কালকে সকালে আমরা এখান থেকে রওনা দিব। ঠিক আছে। আচ্ছা, তুই বাসায় থাক, আমি একটু দোকান থেকে আসতেছি, সবার সাথে কথা বলে আসি। ঠিক আছে, যান। মেঘ হাঁটতে হাঁটতে চলে গেল দোকানে, একটা সিগারেট ধরিয়ে বলতে লাগলো, চাচা, আপনাদেরকে একটা কাজ দিয়ে দিই, আপনারা সেই কাজটা করেন। চেয়ারম্যানের বাড়ি এবং পুকুর আছে, সব কিছু দেখাশোনা করবেন আপনারা, আর মাছগুলো বিক্রি করে আপনারাই খেয়ে নিয়েন। না মেঘ, রূপালী কষ্ট করে মাছগুলোকে বড় করেছে, আমরা কি করে তার মাছগুলোকে খেয়ে ফেলি বলো? সেটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না,
আমি রূপালীকে টাকা দিয়ে দিব, আপনারা জায়গা আর মাছগুলো খেয়ে নিন। তা তোমরা কি কালকে চলে যাবে নাকি? আমরা কালকে চলে যাব সকাল সকাল। এইখানে কাজ তো শেষ আমার। আশা করতেছি এইখানে আর কোনো ঝামেলা হবে না। আবার যদি মেয়ে পাচার শুরু হয় 999-এ ফোন দিয়ে জানিয়ে দিবেন, তাহলেই হবে। আচ্ছা মেঘ, তাহলে চলো এখন আমাদের বাসায়, রাতে খাবার খেয়ে এরপর না হয় যাইও। না চাচা, বাড়িতে রূপালী একা আছে, হয়তো সে ভয় পাবে। আমি বাড়িতে চলে যাই, সকালে যাওয়ার সময় আপনাদের সাথে দেখা করে যাব। ঠিক আছে, যাও তাহলে এখন। মেঘ চলে গেল বাড়িতে। দরজাটা নক করতেই রূপালী এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, হাত মুখ ধুয়ে আসেন, খাবার দিচ্ছি আপনাকে। আর একটা কথা, আপনি কি সিগারেট খান? সিগারেট খাই। কেন, কিছু হয়েছে নাকি? না, কিছু হয় নাই, তবে আমি যে বাসায় থাকবো ওই বাসায় কেউ সিগারেট খেতে পারবে না। আপনিও সিগারেট খাওয়া ছেড়ে দেন। সময় হোক, ঠিক ছেড়ে দেব। এই বলে মেঘ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। সকালে হালকা পাতলা নাস্তা করে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাস কাউন্টারে। রূপালী কি খাবে বলো, তোমার জন্য খাবার নিয়ে আসি। কিছু খাবো না, আপনি চলেন এখন। রূপালীর কোনো কথা না শুনে চিপস বিস্কুট আর পানি নিয়ে গাড়িতে উঠে গেল। ড্রাইভার ড্রাইভ করছে। দীর্ঘ 3 ঘন্টা পর মেঘ আর রূপালী ঢাকায় এসে পৌঁছায়। বাস থেকে নামতেই সেনাবাহিনীর গাড়ি এসে মেঘের সামনে দাঁড়ায়। স্যার উঠেন গাড়িতে, প্রধানমন্ত্রী পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আমি তো এখন যেতে পারবো না। এক কাজ কর, তুমি আগে আমাদের বাসায় চলো, ওনাকে নামিয়ে দিয়ে এরপর আমি না হয় প্রধানমন্ত্রীর কাছে যাব। ঠিক আছে, চলেন তাহলে। কিছুক্ষণের মধ্যে মেঘ চলে গেল বাসায়। রূপালীকে নামিয়ে দিয়ে সোজা চলে গেল সংসদে। সবাই একটা বড় হলরুমে বসে আছে। মেঘ যেতেই প্রধানমন্ত্রী বলতে লাগলো, আসো মেঘ, ভিতরে। তোমার জন্য আজ আমাদের দেশের 15,000 মেয়ে আজ পাচারকারীর থেকে রক্ষা পেল। স্যার, শব্দ হয়েছে আপনার জন্যই। আমি তো আগে জানি না যে গ্রামে এইসব হচ্ছে। আচ্ছা, যাই হোক, মিশন কমপ্লিট করলাম আজকে। আমি কয়েকদিন রেস্ট করতে চাই। মাত্র তো একটা মিশন কমপ্লিট করেছ, আরও তো আছে 2টা মিশন। তোমাকে আজকে দুবাই যেতে হবে। আমাদের দেশ থেকে যতগুলো মেয়ে পাচার হয়েছে সেসবগুলোকে নিয়ে আসতে হবে। 1 মাস সময় দিলাম তোমাকে। কিন্তু স্যার, মাফিয়ার লোকেরা তো মেয়ে নিয়ে বসে থাকবে না, ওরা ওদের কাজ চালিয়ে যাবে। ওরা ওদের কাজ করতে থাকুক, একটা মেয়ে হলো আমি দেখতে চাই। সংসদে পারবে না কাজটা করতে? হ্যাঁ পারবো, তবে আমি আজকে যেতে পারবো না। আমি আমার নিজস্ব একটা টিম বানাবো, তাদের নিয়ে কালকে সকালে রওনা দিব। ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, তোমার উপর আমার ভরসা আছে। তুমি এই কাজটা করে তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, আমি যত দ্রুত সম্ভব কাজটা শেষ করে চলে আসবো বাংলাদেশে। আর স্যার, আমরা তো অস্ত্র নিয়ে যেতে পারবো না। মাফিয়ার লোকেরা যদি আমাদের ধরে ফেলে তখন কি করব আমরা? মেঘ, তুমি আমাকে হাসালে। যে ছেলেটা আমাকে চিনে দানা এনে দিতে পারে আর সে কিনা বলে পিস্তল নিয়ে যাবে কি করে? আচ্ছা স্যার, আমি যাই তাহলে। আজকে সকালে আপনাকে ফোন দিয়ে জানিয়ে দিব কয়টায় রওনা দিব দুবাইয়ের উদ্দেশ্যে। আমাকে জানাতে হবে না, তোমাদের সব কিছু রেডি আছে। যখনই যাও না কেন বিমানবন্দরে আমার নাম বললে আমার নিজস্ব বিমান দিয়ে দিবে। আমার কোনো দক্ষতা নেই যেটা তুমি পারো না। স্যার, আর প্রশংসা করতে হবে না, আমার যতটুকু করেছেন এতেই চলবে। এই বলে মেঘ বাইরে চলে গেল। গিয়ে দেখে তার বন্ধু জিহাদ দাঁড়িয়ে আছে। জিহাদকে দেখে বলতে লাগলো, কি রে বন্ধু, তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে গেলি না? শালা, তুই আমাকে না বলেই মিশন কমপ্লিট করে চলে এসেছিস। এখানে আমাকে একটা ফোন অন্তত দিতে পারতি। তা দিতে পারতাম, তবে এটা তো ছোটোখাটো মিশন ছিল। কালকে সকালে যেটা যাব ওইটা বড় মিশন। দুবাই গিয়ে আমাদের দেশ থেকে যতগুলো মেয়ে নিয়ে গেছে সবাইকে আনতে হবে। আমিও যাব তোর সাথে। একটা টিম গঠন করতে হবে। আচ্ছা, তোর জানা মতে আমাদের ক্যাম্পে কে কে ভালো গান চালাতে পারে আমাকে একটা লিস্ট দিস সন্ধ্যায়। আমি বাসায় যাচ্ছি এখন। ঠিক আছে, যা তাহলে। আমি তোকে ফোন দিব না, তখন চলে আসিস। মেঘ চলে গেল বাসায়। কলিং বেল দিতেই মেঘের আম্মু এসে দরজা খুলে দিল। মেঘকে দেখে বলতে লাগলো, কিরে মেঘ, তুই বাসায় আসলি আবার কোথায় চলে গেলি বলতো? একটু সংসদে গিয়েছিলাম, প্রধানমন্ত্রী বলেছিল যাওয়ার জন্য। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়, খাবার দিতেছি তোকে।
মেঘ আর কিছু না বলে চলে গেল। তার রুমে গিয়ে দেখে রূপালী ঘুমিয়ে আছে। এই প্রথম মেঘ কোনো মেয়ের ঘুমন্ত চেহারা দেখতে পেল। এক নজরে তাকিয়ে আছে রূপালীর দিকে। এমন সময় তার বোন এসে বলতে লাগলো, ভাইয়া পছন্দ হলে বলো, আম্মুকে বলে ভাবি বানিয়ে নেই। কি বলতেছিস এইসব? যা তো এখান থেকে, আমি ফ্রেশ হবো এখন। ভালো কথা বললেই দোষ। যাও, আর কিছু বলবো না তোমাকে। যা যা, তোকে আগে এই বাড়ি থেকে বিদায় করতে হবে, তা না হলে আমি শান্তি পাবো না। এই বলে মেঘ ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে নিল। সোফায় বসে বসে মেঘ তার বাবার সাথে বিজনেস নিয়ে আলোচনা করছে। এমন সময় তার বাবা বলে উঠল, কি রে মেঘ, সকাল হলেই তো আবার চলে যাবি দুবাই? তোর মাকে আমি বলতেছি ভালো মন্দ কিছু রান্না করতেই। ঠিক আছে, বলো। আমি এখন একটু ঘুমাই, গিয়ে রাতে আবারও ক্যাম্পে গিয়ে কাজ করতে হবে। এই বলে মেঘ চলে গেল তার রুমে। গিয়ে দেখে রূপালী এখনও ঘুমাচ্ছে। মেঘ তার উল্টো পাশে শুয়ে ঘুমিয়ে গেল। হঠাৎ কারো চিৎকারের শব্দে মেঘ লাফ দিয়ে বিছানা থেকে নেমে বলতে লাগলো, কি হয়েছে রূপালী, চিৎকার করে উঠলি কেন? কিছু না, তেলাপোকা ছিল তাই চিৎকার করেছি। ও আচ্ছা, তাই বলে এত জোরে চিৎকার করবি? চলুন ঘটনাটা দেখে আসি কি হয়েছিল। মেঘ ঘুমের মধ্যেই রূপালীকে জড়িয়ে ধরেছিল, কিন্তু রূপালী কিছুই বলেনি। হয়তো সে ভাবছে এটা তার কোলবালিশ। যখন আরেকটু কাছে গিয়ে রূপালীকে জড়িয়ে ধরতে যাবে, তখনই রূপালী চিৎকার করে ওঠে, আচ্ছা আপনি এখন ঘুমিয়ে পড়েন, সন্ধ্যায় ডেকে দিবনে আপনাকে। আর ঘুম হবে না, ফ্রেশ হয়ে নিচে যা, আমিও ফ্রেশ হব। তুই ফ্রেশ হয়ে আইলে। আপনি ফ্রেশ হয়ে নেন, আমার দেরি হবে, আমি নিচ থেকে আসতেছি। এই বলে রূপালী চলে গেল নিচে। মেঘ ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার মা রান্না করছে। আম্মু, আমি ক্যাম্পে থেকে আসতেছি, তুমি রান্না শেষ করো তাড়াতাড়ি, যাতে আইসা খাবার খেতে পারি। তুই যা, আসার আগেই রান্না শেষ হয়ে যাবে। আর আসার সময় দোকান থেকে সবার জন্য দই নিয়ে আসিস। আচ্ছা আম্মু, এখন তাহলে গেলাম আমি। এই বলে মেঘ তার বাইকটা নিয়ে চলে গেল ক্যাম্পে। গিয়ে দেখে যে সবাই একসাথে জড়ো হয়ে গোল মিটিং করছে। মেঘ যেতে জিহাদ মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেঘ, এই নে নামগুলো। আর এখানে যারাই আছে সবাই হচ্ছে প্রফেশনাল স্নাইপার শুটার। একটা বুলেটও এদিক ওদিক যাবে না, যেখানেই মারবে ওইখানেই লাগবে। তা ঠিক আছে, তবে একটা কথা, আমরা কিন্তু জানি না দুবাই শহরটা কেমন। আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে মাফিয়াদের। 1 মাস সময় দিয়েছে, আমরা এই 1 মাসের মধ্যেই যা করার করব। সেটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না। আমি আমার গুপ্তচরদের লাগিয়ে দিয়েছে এবং ওইখানে আমার বড় ভাই আজাদ থাকে, ওকে বলে দিয়েছি আমাদের ইনফরমেশনগুলো এনে দিবে। তাহলে তো ভালোই হবে। তবে আমরা দুবাই শহরে যাব মোট 10 জন, আর বাকিদের নিয়ে আরেকটা মিশন আছে সামনের মাসে, ওইখানে যাব। এর মধ্যে তোমাদের কিছু কাজ করতে হবে, আমি তা তোমাদের সবাইকে ইমেল করে পাঠিয়ে দিব। ঠিক আছে বন্ধু, শুনেছি তোদের বাসায় নাকি আজকে পার্টি হবে, তাও আবার তোর হবু বউয়ের হাতে রান্না করা খাবার। কি বলতেছিস? বুঝতেছি না, আমার হবু বউ মানে কি? আমি তো এখনও বিয়েই করি নাই, আর বিয়ের কথা বাসায়ও বলি নাই। তাহলে হবু বউ আসলো কোথা থেকে, এটা বল। এটা আমি জানি না, তবে যেটা বলছি সেটাই সত্যি। তোর বোন আমাকে বলেছে তুই নাকি একটা মেয়েকে বাসায় নিয়ে এসেছিস, তাকে নাকি বিয়ে করবি। ফাউল কথা আমার একদম পছন্দ না, এটা তুই ভালো করে জানিস। তাই বলতেছি, ফাউল কথা বলবি না আমার সামনে। এখন আমি বাসায় যাচ্ছি, তোরা সবাই রেডি হয়ে সকাল 5টায় চলে যাবি বিমানবন্দরে, আমি থাকবো এখানে। ঠিক আছে স্যার, আমরা তাহলে এখনই বাসায় গিয়ে সকল কিছু রেডি করে নিয়ে আসি। আবার কবে দেশে আসব তা আমরা নিজেরাও জানি না। ওইখানে মারা গেলে তো শুধু আমাদের লাশটাই আসবে। দেখো, তোমরা এইসব কথা বলো না, আমরা সত্যের পথে চলি, কোনো দিন কিছু হবে না আমাদের। তাই বলতেছি, এইসব চিন্তা করো না, এখন বাসায় যাও। জিহাদ, তুইও বাসায় যা। ঠিক আছে, কালকে সকালে দেখা হচ্ছে সবার সাথে। এখন যাই তাহলে। সবাই সবার বাড়িতে চলে গেল। এদিকে মেঘ বগুড়ার দই নিয়ে বাসায় যেতেই তার ছোট বোন বলতে লাগলো, বাহ বাহ, বাসায় বউ এসেছে বলে আম্মু তোমার ছেলে বগুড়ার দই নিয়ে এসেছে খাওয়ার জন্য। আমি যখন বলি তখন তো বলে পারবে না। আম্মু, তোমার মেয়েকে বলো এইসব না বলতে, কখন কি করে বসি ঠিক নেই। জান্নাত, তুই একটু চুপ থাকবি?
তোর ভাই আবার চলে যাবে সকালে। এখন অন্তত তাকে একটু শান্তি দে এইখানে থাকার জন্য। ঠিক আছে, দিলাম। সব দোষ আমার এখন। যাও, তোমাদের সাথে কথাই বলবো না। আর তোকে বলে দিলাম, আমাকে খাবার খাওয়ার জন্য ডাকবি না। তোর মতো পেতনিকে খাবার খাওয়ার জন্য ডাকতে আমার বয়ে গেছে। যা এখান থেকে। মেঘের কথা শুনে জান্নাত তার রুমে চলে গেল। রাত প্রায় 5টা। খাবার টেবিলে সবাই বসে আছে। এমন সময় মেঘের আম্মু বলতে লাগলো, দেখছিস মেয়েটা এখন আর খাবার খাবে না। তুই যেন তাকে চলে যেতে বললি। এখন গিয়ে নিয়ে আয়। ঠিক আছে, নিয়ে আসতেছি। তোমরা খাবার খাওয়া শুরু করো। এই বলে মেঘ চলে গেল উপরে। এসে দেখে জান্নাত বসে বসে পড়ছে। মেঘ পেছন থেকে জান্নাতকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার লক্ষ্মী বোনটা কি করে? এই তুমি কে? আর এইখানে এসেছো কেন? যাও এক্ষুনি আমার রুম থেকে। বোন আমার, রাগ করিস না। রূপালীর বাবা মারা গেছে, তার মাও মারা গেছে 5 বছর আগে। এখন সে একা। এইখানে নিয়ে এসেছি যাতে সবসময় হাসি খুশি থাকে। কিন্তু তুই রাগ করে বসে আছিস। এখন সে কি ভাববে বুঝতে পারছিস? সে হয়তো ভাববে তার জন্যই এমন করতেছিস। সরি ভাইয়া, আসলে আমি জানতাম না। তবে রূপালী আপু গ্রামের মেয়ে হলেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আছে। তোমার সাথে মানাইছে একদম। মানাইছে ভালো কথা। এখন এইসব বলার কোনো দরকার নেই। চল খাবার খেয়ে আসি, এরপর গল্প করব তোর সাথে সারা রাত। ঠিক আছে, চলো তাহলে। মেঘ আর জান্নাত চলে গেল নিচে। খাবার টেবিলে বসতেই মেঘের আব্বু বলে উঠল, মেঘ, তুই তো সকাল হলেই চলে যাবি, তাই না? একটা কাজ করে যাস, তোর ম্যানেজার আঙ্কেল অসুস্থ, তাকে কিছু টাকা দিয়ে যাস যাওয়ার সময়। ঠিক আছে আব্বু। আর অফিস তো ভালোই চলতেছে, তাই না? আমি মিশনগুলো শেষ করি, এরপর আমি নিজেই দেখব আমাদের অফিস। ঠিক আছে, দেখিস। এখন তাহলে খাবার খেয়ে ঘুমা, সকালে ডেকে দিব নে তোর মা। আজকে আর ঘুম হবে না। জান্নাত আর রূপালী, চলো ছাদে গিয়ে গল্প করি আমরা। চলো ভাইয়া। 3 জন ছাদে চলে গেল। বসে বসে গল্প করছে। এমন সময় জান্নাত রূপালীকে বলতে লাগলো, আচ্ছা আপু, তোমার কি কোনো ছেলে পছন্দ আছে নাকি? থাকলে বলো, আমি না হয় ভাইয়াকে বলে ছেলেটাকে নিয়ে আসবো। আমার কোনো ছেলে পছন্দ নাই। আর তোমার ভাইয়া কোথায় গেছে? সেই তো গেল একটু আগে, আর আসলো না। হয়তো তার রুমে গেছে, চলে আসবে এখন। আচ্ছা ভাইয়াকে কেমন লাগে আপনার? কি যে বলো না তুমি, আমি কখনোই এসব ভাবি নাই। সো আমাকে এসব জিজ্ঞাসা করো না। বুঝি। ভাইয়া যখন তোমাকে জড়িয়ে ধরেছিল তখন তো কিছু বলো নাই। তুমি দেখলে কি করে যে তোমার ভাইয়া আমাকে জড়িয়ে ধরেছে? ভাইয়া ঘুমিয়ে যাওয়ার পর আম্মু আমাকে বলেছিল তোমাকে ডাক দিয়ে আনার জন্য। পরে ভাইয়া রুমে গিয়ে দেখি ভাইয়া তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। পরে আর ডাক দেয় নাই কাউকে। ও আচ্ছা, এই চুপ, তোমার ভাইয়া এসেছে? কি নিয়ে কথা বলছিলি দুইজন? কিছু না, এই জিজ্ঞেস করছিলাম কিভাবে গ্রামে ছিল, এইসব আর কি। এখন চলো, রাত তো প্রায় 4টা বেজে গেছে। আবার তুমি চলে যাবে একটু পর। তোমার জন্য না হয় আমরা 2 জন খাবার রান্না করে দেই। এখন আর রান্না করতে হবে না, আমার পেট এমনিতেই ভরা আছে। এখন যদি আবারও খাবার খাই তাহলে আমার পেট ফেটে যাবে। বিয়ে বাড়িতে তো 2 দিন না খেয়ে পরে খাবার খাইতা, আর এখন বলতেছো ক্ষুধা নেই তোমার পেটে। আচ্ছা যা, তোরা যখন বলছিস আমার জন্য রান্না করবি তাহলে কর গিয়ে। আমি রুমে গিয়ে একটু রেস্ট নিই। ঠিক আছে, যাও তুমি। মেঘ তার রুমে চলে গেল। কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়ে নিচে চলে গেল। খাওয়া দাওয়া করে বিমানবন্দরের দিকে রওনা দিতেই মেঘের মনে পড়ে গেল রাতে তার বাবা বলেছিল ম্যানেজারকে কিছু টাকা দিয়ে যাওয়ার জন্য। মেঘ চলে গেল ম্যানেজারের বাসায়। কলিং বেল দিতে ম্যানেজারের স্ত্রী এসে দরজা খুলে দিল। মেঘকে দেখে বলতে লাগলো, আরে মেঘ, ভেতরে আসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? না আন্টি, আমি দুবাই যাব এখন, তাই বেশি লেট করা যাবে না। এই নেন, এইখানে কিছু ফল আর টাকা আছে। আব্বু দিয়ে দিয়েছে, বলেছে আপনাদের দিয়ে দেওয়ার জন্য। আরে এইসবের কি দরকার ছিল? আচ্ছা আন্টি, আমি যাই তাহলে, আবারও আসবো অন্যদিন। মেঘ গাড়িতে বসতে ড্রাইভার ড্রাইভ করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই চলে গেল বিমানবন্দরে। এসে দেখে সবাই চলে এসেছে। মেঘ, তোর আসতে এত দেরি হলো কেন রে? ওই ম্যানেজার আঙ্কেল একটু অসুস্থ ছিল, তাকে কিছু ফল আর টাকা দিয়ে আসলাম, এর জন্য দেরি হয়েছে। তা সব কিছু বিমানে রেখে এসেছিস তো? তা রেখে এসেছে।
তবে স্নাইপারগুলো কিভাবে নিয়ে যাব সেটাই ভাবতেছি। সব কিছু একটা ব্যাগের ভিতরে ভরেছিস তো, আমি যেভাবে বলেছি? ওইভাবেই ঢুকিয়েছি ব্যাগের ভেতরে। এই নে ব্যাগ, বাকিটা তুই ভেতরে নিয়ে যা, আমরা যেতেছি। মেঘ তার ব্যাগগুলো নিয়ে চলে গেল ভেতরে। অমনি সিকিউরিটি অ্যালার্ম বাজতে লাগলো। সিকিউরিটি গার্ড মেঘকে বলতে লাগলো, মিস্টার মেঘ, আপনার ব্যাগগুলো আমরা চেক করব। ব্যাগের ভিতরে লোহা জাতীয় কিছু আছে বলে মনে হচ্ছে। জি স্যার, ব্যাগের ভিতরে আমাদের অফিসের চাবি আছে, আর আমার বাবা ব্যাংকার, আপনি তো জানেন। এত চাবিগুলো যদি প্যাকেটে করে নিয়ে যাই তাহলে তো হারিয়ে যাবে, এর জন্যই আর কি ব্যাগের ভিতরে করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, যাও তাহলে। মেঘ সিকিউরিটি গার্ডদের চোখ ফাঁকি দিয়ে চলে গেল বিমানের ভেতরে। মেঘকে দেখে জিহাদ অবাক হয়ে বলতে লাগলো, কি রে, তুই এটা কিভাবে করলি? এতগুলো স্নাইপার নিয়ে আসলি সিকিউরিটি গার্ডদের সামনে দিয়ে, আর ওরা কিছুই করলো না তোকে? কি করবে, কিছুই করার নাই। তাদের বলেছি যে এই ব্যাগগুলোর ভিতরে চাবি রাখা আছে, সিম্পল। পাইলট এসেছে নাকি? তুই বললেই বিমান আকাশে উঠবে। পাইলট বিমান চালাতে পারেন এখন? পাইলট তার কাজ করতে লাগলো। প্রায় 3 ঘন্টায় চলে গেল দুবাই। খাওয়া দাওয়া শেষ করে মেঘ বসে আছে। এমন সময় মেঘের টিম থেকে বলতে লাগলো, স্যার এই দেখেন, আমরা কিছু ইনফরমেশন পেয়েছি। মাফিয়ার কিছু লোক এইখানে থাকে, আবার কিছু লোক অন্য জায়গায় থাকে। তা তো বুঝতে পারছি, তাদের দিয়ে তো আমাদের কোনো কাজেই নেই। কাজ হচ্ছে তোদের বসকে লাগবে আমাদের, তাকে পেলেই সকল মেয়েদেরকে নিয়ে যেতে পারবো আমরা। তা ঠিক বলেছেন, তবে মাফিয়ার ডান হাত হচ্ছে তার মেয়ে, আর বাম হাত হচ্ছে তার বন্ধু। এইখান থেকে একজনকে পাইলেই আমরা মাফিয়ার কাছে পৌঁছাতে পারবো। তা ঠিক বলেছ। এখন এক কাজ করো তো, দুবাইয়ের মাফিয়ার কিছু ইনফরমেশন গুগল থেকে নাও। গুগলে হয়তো নিশ্চয়ই থাকবে কিছু না কিছু। জি স্যার, পেয়েছি। এই দেখেন, দুবাইয়ের মাফিয়া কিং মাসে 2 বার নাইট ক্লাবে আসে। এক হচ্ছে 13 তারিখ, আর এক হচ্ছে 24 তারিখ। আজকে তো 12 তারিখ, কালকে 13 তারিখ। আমরা চাইলে কালকেই ধরতে পারবো। এত তাড়াহুড়োর কোনো কাজ নেই। এইখানে আমরা আস্তে আস্তে তার সকল ইনফরমেশন নিব এবং 28 তারিখে তার উপর অ্যাটাক করব। কি বলিস জিহাদ? তুই একদম রাইট কথা বলেছিস। মেক্স যেটা বলেছে ওইটাই হবে। এখন আমাদের থাকার জায়গার ব্যবস্থা করে ফেলেছিস। আমরা 11 জন 11টা হোটেলে গিয়ে উঠব, যাতে একজন যদি একটা করে ইনফরমেশন পাই তাহলেও 11টা ইনফরমেশন পেয়ে যাব। কি বলিস মেঘ? ঠিক বলেছিস। এখন সবাই সবার হোটেলে চলে যাও, আমিও আমার হোটেলে চলে যাচ্ছি। মেঘ তার হোটেলে চলে গেল। বিকালে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে। এমন সময় নিচের দিকে তাকিয়ে দেখতে পেল যে একটা লোককে কয়েকজন মিলে খুন করছে। মেঘ কোনো কিছু বলল না, কারণ এখন যদি কিছু বলে তাহলে ওরা জেনে যাবে যে এইখানে মেঘের পুরো টিম এসেছে মেয়েগুলোকে নিয়ে যাওয়ার জন্য। বিছানার উপরে মেঘের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বোন ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই জান্নাত বলতে লাগলো, ভাইয়া কেমন আছো? আর গিয়ে একবারও ফোন দিলে না আমাকে? সময় পাই নাই রে, এখানে এসে একটু ঘুমিয়েছিলাম, মাত্র উঠেছি। তাই খাওয়া দাওয়া করেছিস দুপুরে? করেছি, তুমি করেছো? করেছি। আচ্ছা এখন রাখছি, পরে কথা হবে। এখন বাইরে বের হবো, কাজ আছে। ঠিক আছে, যাও তাহলে। এই বলে মেঘ ফোনটা কেটে দিল। ফোন কাটতেই এমন সময় জিহাদের ফোন কল। কিরে, তুই কার সাথে কথা বলতেছিস? কার সাথে বলবো আবার, জান্নাত ফোন দিয়েছিল, তার সাথে কথা বলছিলাম একটু। তাই এখন একটু বাইরে বের হবো। তোরা বের হবি নাকি? তুই বের হলে আমরাও বের হব। কোথায় আসবো বল? লোকেশন পাঠিয়ে দিয়েছি, ওই জায়গায় চলে আয়, আমি আসতেছি এখনই। আচ্ছা তাহলে। এই বলে মেঘ চলে গেল নিচে। গেট দিয়ে যে বাইরে বের হতে যাবে এমন সময় সিকিউরিটি গার্ড বলতে লাগলো, আপনি বাইরে যেতে পারবেন না, কারণ একটু আগেই একটা ফোন হয়েছে। এখন বাইরে গেলে অসুবিধা হবে, মাফিয়ার লোকেরা সামনেই আছে। আরে ভাই, আমার কিছুই হবে না, আপনি আমাকে যেতে দেন। আমি এই যাব, আবার এই চলে আসবো। না ভাই, আমি তবুও আপনাকে বাইরে যেতে দিব না। আপনি আপনার কেবিনে যান। মেঘ জোরাজোরি করে বাইরে চলে গেল। রাস্তা দিয়ে হাঁটছে। এমন সময় পেছন থেকে দুবাইয়ের মাফিয়ার লোকেরা বলতে লাগলো, এই ছেলে, এদিকে আয় তো। জি ভাই, আমাকে বলতেছেন নাকি?
এইখানে তুই ছাড়া কে আছে বল তো? তা তোকে তো আগে কখনো দেখি নাই। এই হোটেলে নতুন এসেছিস নাকি? জি ভাই, নতুন এসেছি। কাজের সন্ধানে এইখানে এসেছিলাম, কিন্তু কাজ পাই নাই, তাই আবার দেশে চলে যাব। আমাদের বস থাকতে তুই দেশে যাবি কেন? চল আমার সাথে, আজ থেকে আমাদের সাথে থাকবি, আমাদের সাথেই খাবি। কিন্তু ভাই, আপনারা আবার ওই ছেলেটার মতো আমাকে মেরে ফেলবেন না তো? আরে না, মারবো কেন? ওই সারা তো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই তো তাকে মেরে ফেলেছি। ও আচ্ছা, তবে আমার একটা কথা আছে ভাই। আমরা 10 জন এইখানে এসেছিলাম কাজের জন্য, অনেক টাকা খরচ করি, কিন্তু দালালরা আমাদের কোনো কাজ দেয় নাই, তারাও বেকার বসে আছে। এখন কি করি বলেন তো? তাদের ফোন দিয়ে বলে দে যে এইখানে চলে আসতে। আমি আমার একজন লোক এইখানে দিয়ে যাইতেছি, ওরা তাদের নিয়ে যাবে আমাদের ডেরায়। ঠিক আছে ভাই, আপনাকে খুব ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ জানাতে হবে না, আমার কাজ এটাই। এই তোরা এই ছেলেটা এবং তার বন্ধুদের নিয়ে আয়, আমি যাচ্ছি। ঠিক আছে ভাই, আপনি যান, আমরা নিয়ে আসতেছি তাদের। মেঘ চলে গেল তার কেবিনে। ফোনটা বের করে সকলকে জানিয়ে দিল কিভাবে কি করতে হবে। সবাই হোটেলের সামনে চলে আসতেই মাফিয়ার লোকগুলো বলতে লাগলো, এই তোদের কি আরো লোক আছে নাকি? এই 11 জনই? না ভাই, আমরা এই 11 জনেই, আর কোনো লোক নেই আমাদের। চলেন এখন যাই তাহলে। যাবি তো? এত পাগল হচ্ছিস কেন? এখন আমার কথা মন দিয়ে শোন, তোদের ওইখানে নিয়ে গিয়ে অনেক কাজ করাবে, করতে পারবি তো? ভাই পারবো, আপনি আমাদের একবার নিয়ে চলেন, শুধু পরে দেখতে পারবেন আমরা কীভাবে কাজ করি। পারলেই হলো, এর বেশি কিছু লাগবে না। তবে তোদের এমন এমন কাজ দিবে, বলতে গেলে এই দুনিয়ার মানুষ হয়তো এমন কাজ আগে কখনো করি নাই। ও আচ্ছা। মেঘের পুরো টিম তাদের সাথে যাচ্ছে আর কথা বলছে। এমন সময় মেঘ বলতে লাগলো, আচ্ছা ভাই, ওই লোকটা কি এমন করেছে যে তাকে এইভাবে মারলেন? সে আমাদের ডেরাই থেকে 100টা মেয়েকে পালিয়ে যাইতে সাহায্য করেছে, তাই আমাদের বস বলেছে তাকে মারার জন্য। তোমরা ভুলেও এই কাজ করো না। ঠিক আছে, আপনারা যেটা বলবেন ওইটাই করবো আমরা, তাই না রে জিহাদ? ভাই, আমরা সব বন্ধুরা এক থাকলে আপনাদের কঠিন কাজগুলো সমাধান করে দিব। এইসব বলতে বলতে সবাইকে নিয়ে চলে গেল তাদের ডেরায়। একটা রুম দেখিয়ে দিল সবাইকে। মেঘ রুমে ঢুকে সবাইকে ইশারায় বুঝিয়ে দিল কি কি করতে হবে। ভাই, আমাদের কাজটা কি একটু বলবেন? আমরা কাজে লেগে যাই। বসে থাকতে থাকতে শরীর দুর্বল হয়ে গেছে, এখন কাজ করে কিছুটা শক্তি বাড়াই। আমি আমাদের বসের কাছ থেকে জেনে আসছি তোদের কি কাজ করতে দিব। তোরা এইখানে থাক, আর না হয় আমাদের পুরো ডেরাটা ঘুরে ঘুরে দেখ। আচ্ছা ভাই, আমরা না হয় ঘুরে ঘুরে দেখি। এই তোরা আয় আমার সাথে, ঘুরে ঘুরে দেখি গিয়ে। মেঘ ঘুরে ঘুরে দেখতে লাগলো আর পকেট থেকে ছোট ছোট সিসি ক্যামেরাগুলো দেওয়ালে লাগিয়ে দিতে লাগলো, যাতে সবার কথা শোনা যায় এবং কোথায় কি হয় সব কিছু। ঘোরাঘুরি শেষ করে তাদের রুমের সামনে যেতেই দুবাইয়ের মাফিয়া কিং বলতে লাগলো, তোমরা এখানে এসেছো, আমি খুব খুশি হয়েছি। তবে একটা কথা মনে রাখবে, বিশ্বাসঘাতকতা করবে না আমার সাথে। এটা করলে তোমাদের জীবন পুরো ছাই হয়ে যাবে। ভাই, আমরা আপনার হয়ে কাজ করব, আপনি আমাদের টাকা দিবেন। আমরা কেন বিশ্বাসঘাতকতা করব আপনার সাথে, সেটা বলেন। এই তো বুঝেছিস এখন। যাই হোক, তোরা এখন রেস্ট কর। যদি কিছু লাগে এইখানে লোক আছে, তাদের বলবি, তারা সব কিছু এনে দিবে। ঠিক আছে ভাই। এই বলে মেঘ তাদের রুমে এসে শুয়ে পড়লো আর সবাইকে মেসেজের মাধ্যমে সব কিছু বলে দিতে লাগলো কিভাবে কি করতে হবে। রাত প্রায় 12টা। এমন সময় মেঘের ঘুমটা ভেঙে গেল। বাইরের দিকে তাকাতে দেখতে পেল যে হাজার হাজার মেয়ে লাইন ধরে ভেতরে যাচ্ছে। এটা দেখে মেঘের পুরো টিমকে ডেকে উঠিয়ে বলতে লাগলো, এই তোরা দেখ সামনের দিকে, প্রত্যেকটা মেয়ে আমাদের বাংলাদেশের। সবাইকে এইখান থেকে নিয়ে যাব আমরা, যেভাবেই হোক না কেন। দরকার পড়লে মাফিয়া কিংকে মেরে এরপর নিয়ে যাব। আরে তোমরা উঠে গেছো, বাইরে আসো, আমাদের কাজ শুরু হয়ে গেছে এখন থেকে। কিন্তু ভাই, এখন তো অনেক রাত, এই রাতে আবার কি কাজ করবেন আপনারা? আর এই মেয়েগুলোকে দিয়ে কি করবেন?
সেটা পরে দেখতে পারবে, এখন আমাদের সাথে এসে কাজ করো। আমরা যেটা বলবো ওইটাই করতে হবে তোমাদের। মেঘ আর বেশি কথা না বলে তাদের সাথে কাজ করতে লাগলো। ঘড়ির কাঁটা সকাল 10টা। মেঘের পুরো টিম কাজ শেষ করে বসে আছে। এমন সময় দুবাইয়ের মাফিয়া কিং এসে বলতে লাগলো, মেঘ, এ হচ্ছে আমার মেয়ে স্নেহা। সে আমার কাজ করবে। যদি তোমাদের কিছু প্রয়োজন হয় তাহলে তাকে বলবে, সে তোমাকে সব কিছু এনে দিবে। ঠিক আছে ভাই, তা আপনি এখন কি করবেন? কোথাও যাবেন নাকি? আমি একটু তোমাদের ভাবির কাছে যাব। সে এখনো জানে না যে আমি এই সব কাজ করি। যদি জানে তাহলে আমাদের মেরে বালিচাপা দিয়ে দেবে। কিন্তু ভাই, আপনি ভাবিকে ভয় পাচ্ছেন কেন? আপনি নিজে একজন মাফিয়া কিং হয়ে, ভাবি কি মাফিয়া কিং ছিল নাকি আগে? সে মাফিয়া কিং ছিল না, তবে তার বাবা হচ্ছে এই দুনিয়ার শহরের রাজা। আমি যদি পিঁপড়ার গর্তেও লুকিয়ে থাকি তাহলেও আমাকে ওইখান থেকে তুলে এনে মারবে। ও আচ্ছা, আপনি যান, আমি আর ম্যাম না হয় এই দিকটা দেখে নিব, আর বাকিটা তো আছেই। মেঘ, তুমি আমার সাথে একটু কেবিনে আসো তো, কথা আছে কিছু। জি ম্যাম, চলেন। এই বলে মেঘ আর স্নেহা চলে গেল তাদের কেবিনে। স্নেহা চেয়ারে বসে আছে। মেঘের দিকে একবার আর চোখে তাকিয়ে বলতে লাগলো, তুমি কি বিবাহিত নাকি? না ম্যাম, হঠাৎ এই প্রশ্ন করতেছেন কেন? আমার এইখানে থাকতেছো, আমি কি এইসব প্রশ্ন করতে পারি না নাকি? আমি তোমাকে বিয়ে করতে চাই এবং এক্ষুনি বিয়ে করব। মানে কি বলতেছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে বিয়ে করবেন কেন? আপনি মাফিয়া কিংয়ের মেয়ে, আমাকে বিয়ে করে সুখ পাবেন না কখনোই। আমি গরিব ঘরের সন্তান। আমি এত কিছু বুঝি না। আমাকে বিয়ে করতে হবে মানে বিয়ে করতে হবে। যদি বিয়ে না করে, এইটা দেখেছো তো, এইটা দিয়ে তোমাকে খুন করব। তো করেন। এই বলে মেঘ পিস্তলটা নিয়ে তার হাতে গুলি করে দিল। স্নেহা চিৎকার করে জিহাদকে ডাকতে লাগলো, জিহাদ, জিহাদ, তাড়াতাড়ি আসো এদিকে, মেঘের হাতে গুলি লেগেছে। বন্ধু, তোর হাতে গুলি লাগলো কি করে? চল তাড়াতাড়ি, তোকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কিছুই করতে হবে না রে, আমি এমনিতে ঠিক হয়ে যাব। আমি গেলাম এখন। এইখানে চুপচাপ দাঁড়া বলতেছি, তা না হলে আমার চাইতে খারাপ বেশি কেউ হবে না। জিহাদ, ওই যে টেবিলের নিচে ফার্স্ট এড বক্স আছে, নিয়ে আসো। এই নেন ম্যাম। আর মেঘ, তুই নিজের হাতে নিজে গুলি করতে গেলি কেন? ম্যাম, সত্যি করে বলেন তো, কি হয়েছে আপনার সাথে? ওর কিছুই হয় নাই, তুমি বাইরে যাও, আমি মেঘকে নিয়ে দেখছি। আর কিছু ঔষধ লিখে দিচ্ছি, এইগুলো তাড়াতাড়ি নিয়ে আসো। ঠিক আছে ম্যাম। একটা ছোট কাগজে কিছু ওষুধের নাম লিখে দিল স্নেহা। জিহাদ বেশি দেরি না করে ফার্মেসিতে চলে গেল। তোমাকে বিয়ে করতে হলে আমাকে কি কি করতে হবে বলো, আমি তাই করব। তবুও নিজের ক্ষতি করো না প্লিজ মেঘ। ঠিক আছে, নিজের ক্ষতি করব না। আমার একটা কথা রাখতে হবে, আমি তোমাকে 3টা শর্তে বিয়ে করতে পারবো, যদি তা মানতে পারো। কি কি শর্ত বলো, আমি মানার চেষ্টা করব। কালকেই তোমার মায়ের সাথে আমাকে দেখা করাতে হবে এবং কথা বলাতে হবে আলাদাভাবে। পারবে তো করতে? হ্যাঁ পারবো। তুমি কালকে যাওয়া যাবে না, আব্বু 2 দিন পর আসবে। 2 দিন পর আমি তোমাকে নিয়ে যাব। আর আম্মুর সাথে কি কথা বলবে আমাকে বলো, আমি তো আছি। তোমাকে বললে কি হবে? তুমি কিছুই করতে পারবে না। তার চাইতে ভালো হবে আমি তোমার মাকে বলবো, উনি সব কিছু করতে পারবে। কি করার কথা বলছো তুমি? আমি তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না, একটু খুলে বলবে সব কিছু? এইখানে খুলে বলার কিছুই নেই স্নেহা, তোমার মাকে বললে তুমি তখন শুনতে পারবে। এখন আমি আমার কেবিনে গেলাম, প্লিজ আমাকে একা থাকতে দেন এই 2টা দিন। ঠিক আছে, তুমি একা থাকতে পারো, তোমাকে বিরক্ত করব না, কথা দিলাম। মেঘ চলে গেল তার রুমে। বিছানায় বসতে জিহাদ জিজ্ঞেস করতে লাগলো, কি রে, তুই তোর নিজের হাতে গুলি করতে গেলি কেন? এখানে তোর নিজের হাতে গুলি করার কি দরকার ছিল বলতো আমাকে? তুই বুঝবি না এখন, আমার মাথায় অন্য প্ল্যান এসেছে। কীভাবে কি করতে হবে সব কিছু আমি বুঝে নিয়েছি। স্নেহাকে কাজে লাগিয়ে আমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে। সেটা আগে বললেই পারতে যে তোমরা তোমাদের দেশের সকল মেয়েদের নিয়ে যেতে এসেছো। হাতে গুলি করার তো কোনো কথা ছিল না। দেখো স্নেহা, তুমি যেটা চাইতেছো এটা কখনোই সম্ভব না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। প্রথম দেখায় ভালোবাসা হয় না, ভালোবাসা মন থেকে আস্তে আস্তে তৈরি হয়। ঠিক আছে, ভালোবাসতে হবে না। এখন বলো আমাকে কি করতে হবে, আমি সেটাই করব। তবে আমার জন্য একটা ছেলে খুঁজে দিতে হবে।
যে আমাকে সারা জীবন সুখে রাখে। পারবে তো খুঁজে দিতে? পারবো। মেয়েগুলোকে এইখান থেকে যে করে হোক বাহির করতে হবে। আর কয়টা মেয়েকে তোমরা খুন করেছো বলো তো আমাকে? অনেক মেয়েদের খুন করেছি, তবে বাংলাদেশি মেয়েদেরকে কিছুই করি নাই। তবে কয়েকজন মেয়ে ধর্ষণ হয়েছে। তুমি যদি বলো আমি তাদের বিয়ে দিয়ে দেবো, যারা ধর্ষণ হয়েছে তাদের সাথে। যে কয়জনকে ধর্ষণ করেছে তাদের একটু ডেকে আনতে পারবে এখন? আমি তাদের সাথে কথা বলবো, দেখি ওরা কি বলে। ঠিক আছে, তুমি বসো এখানে, আমি এক্ষুনি যাচ্ছি তাদের আনার জন্য। আর এই নাও খাবারগুলো, খেয়ে ওষুধটা খেয়ে নাও, তাহলে ব্যথা কমে যাবে। হাসছো কেন এইভাবে? আমি এইখানে হাসির কি বললাম বলো তো? আমি একজন সেনাবাহিনীর কর্নেল, এরকম কত গুলি লেগেছে আমার শরীরে, কিছু হয় নাই। আর তুমি বলতেছো ব্যথা করবে? তুমি যখন দেখেছো আমি আমার হাতে গুলি করেছি, তখন এই পিস্তল থেকে বুলেটটা খুলে ফেলেছিলাম, যাতে আমার হাতের কিছু না হয়। তাহলে তোমার হাত থেকে রক্ত বের হলো কি করে সেটা বলো তো? ফাঁকা গুলি যেখানেই করেন না কেন, ওই জায়গাতেই কিছু না কিছু হবে। ঠিক তেমনি আমার হাতে হয়েছে। আচ্ছা আপনি যান, এখন যেটা বলেছি ওইটা করেন। স্নেহা চলে গেল। এদিকে মেঘ, জিহাদ এবং তার পুরো টিমকে সব কিছু বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে, কারণ স্নেহার মন তো আবার পাল্টে যেতে পারে। এই তোমরা শুনো, এইখানে কিন্তু বেশি কিছু করা যাবে না। আমি যেটা বলেছি ওইটাই করতে হবে। এখন যদি জিহাদ তোকে যেটা বলেছি ওইটা কর, আর প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে খোঁজ নে তো কতজন মোট পাচার হয়েছে। ঠিক আছে, তুই এদিকটা দেখ, আমি ওই দিকটা দেখতেছি। জিহাদ চলে যেতেই কিছুক্ষণ পর স্নেহা কয়েকজন মেয়েকে নিয়ে ঘরের ভেতরে ঢুকতে বলতে লাগলো, মেঘ, এই হচ্ছে সেই মেয়েগুলা, তুমি কথা বলে নাও, আমি আসতেছি একটু পর। ঠিক আছে যান আপনি। আর আপনাদের বলতেছি, যারা আপনাদেরকে ধর্ষণ করেছে তাদেরকে কি বিয়ে করতে চান নাকি? ঠিক আছে ভাইয়া, বিয়ে করতে চাই। তাদের বিয়ে না করলে আমাদের তো বিয়েই হবে না। এই খবর কেউ জানলে? এই খবর কেউ জানবে না। সবাইকে কি আলাদা লোক নিয়ে গেছে নাকি একই লোক নিয়ে গেছে? সবাইকে আলাদা আলাদা লোক নিয়ে গেছে। তবে আমরা একটা কথা বুঝলাম না, আমাদের আই কেন নিয়ে গেছে? আরও তো মেয়ে ছিল, তাদের কেন নিয়ে যায় না? আচ্ছা এইসব বাদ দেন, এখন আপনারা এখানে বসেন, স্নেহা আসুক, আমি ওনার সাথে কথা বলে দেখতেছি কি করা যায় আপনাদেরকে। ঠিক আছে, দেখেন তাহলে। মেঘ মেয়েগুলোর সাথে কথা বলতেছে। কিছুক্ষণ পর স্নেহা আসলো, মেঘকে দেখে বলতে লাগলো, মেঘ, কথা বলা শেষ হচ্ছে নাকি? শেষ হয়েছে। যারা যারা ওদের ধর্ষণ করেছে তাদের এখনই আনেন, আর আজকেই তাদের বিয়ে হবে। এটা আপনার উপর সব কিছু দিয়ে দিলাম। ঠিক আছে, একবার যখন আমার এইখানে এইসব হয়েছে তাহলে আমি সব কিছু করি। তোমরা এক কাজ করো, আমি এইখানে আছি, কিছুক্ষণ পর তোমাদের ডাক দিলে আসবে। এখন যাও তোমরা। ঠিক আছে, যাচ্ছি ম্যাম। তবে আমাদের এইখানে এনে আরও অসুবিধায় ফেলে দিয়েছেন না তো? দেখছেন কোনো কাপড় চোপড় না তো দিচ্ছেন অন্য কিছু। আপনিও তো একটা মেয়ে, আমাদের কি লাগবে বুঝছেন না আপনি? আচ্ছা তোমরা যাও, আমি সকল কিছু পাঠিয়ে দিতেছি এখনই। তোমরা কোনো চিন্তা করো না, আমাকে আগে বললেই হতো, আমি সব কিছুই দিয়ে দিতাম তোমাদের। মেয়েগুলো চলে গেল। এদিকে মেঘ আর স্নেহা বসে আছে। কিছুক্ষণ পর জিহাদ এসে বলতে লাগলো, মেঘ, 10,348 জন মেয়ে এই দুবাই শহরে আছে, তবে কোথায় আছে এটা আমাদের জানা নেই। এই একটা জায়গা বের করেছি, আরও অনেক জায়গা আছে। স্নেহা, এইখানে যতজন মেয়ে আছে তোমার কি মনে হয় 10,000 হবে? আর তোমার জানা মতে আরও মাফিয়া আছে নাকি? আমাদের কাছেই সবগুলো মেয়ে আছে, কোথাও যাই নাও একটা। তবে এই মেয়েগুলোর একসাথে নিয়ে যেতে তোমাদের অনেক অসুবিধা হবে। নদী পাড়ে নিয়ে গেলে 3 দিন সময় লাগবে, আর প্লেনে দিয়ে গেলে যাও সম্ভবত 1 দিন লাগতে পারে, কারণ সবসময় তো আর সব প্লেন ঠিক থাকে না, তাই না? কোনো না কোনো সমস্যা হয়েই থাকে। সেটা আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে দিব না, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এখন কথা হচ্ছে এই মিশন শেষ হলে আমাদের আরেকটা মিশনে যাইতে হবে। তুমি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করো স্নেহা। তাহলে আজকেই চলো আমার সাথে। আর জিহাদ, তুমি এই দিকটা খেয়াল রেখো, আর আমি আব্বুকে কোনোভাবে ম্যানেজ করে নিব না। ঠিক আছে চলো তাহলে। স্নেহা আর মেঘ চলে গেল বাহিরে। স্নেহা ড্রাইভ করতেছে আর মেঘের সম্পর্কে টুকটাক কথা বলছে। প্রায় 2 ঘন্টা ড্রাইভ করার পর একটা বড় বাড়ির সামনে এসে গাড়িটা থামিয়ে বলতে লাগলো, মেঘ নামো,
আমাদের বাড়িতে চলে এসেছি। মেঘ কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, কারণ কোনো রাজপ্রাসাদের থেকেও কম না এই বাড়িটা। এইভাবে কি দেখছো মেঘ? আগে কখনো দেখো নাই নাকি? দেখেছি, তবে এই বাড়িটা কি সোনার তৈরি নাকি? জানি না, তবে সবাই বলে এই বাড়িটা আমার নানার পূর্বপুরুষরা বানিয়ে দিয়ে গেছে, এখনো আছে এই বাড়িটা। ও আচ্ছা, তো চলেন ভেতরটাও একটু দেখে আসি। এই বলে মেঘ আর স্নেহা ভেতরে চলে গেল। স্নেহাকে এইখান থেকে তার বাবা বলতে লাগলো, কি ব্যাপার নেহা, তুই এইখানে কি করছিস? তুই না বললি 3 দিন পর আসবি এইখান থেকে? মন চাইছে তাই চলে এসেছে। তা আমি এসেছি বলে সমস্যা হচ্ছে নাকি? সমস্যা হবে কেন? আমি কি একবারও বলেছি সমস্যা হবে আমার? সেটা বলো নাই, তবে তোমার কথা শুনে মনে হচ্ছে আমাকে এখানে দেখে ভয় পাচ্ছ। আর ভয়ের কিছুই নাই, আমি তো আর বাঘ না যে তোমাদের খেয়ে ফেলবো। তোদের বাপ মেয়ের কাণ্ড আর ভালো লাগে না। কি হয়েছে বলতো? আমো, তোমার সাথে আমার কিছু কথা আছে, এক্ষুনি বলবো। চলো, তুমি আমার সাথে তোমার রুমে চলো। এইখানে বললে সমস্যা আছে নাকি? সমস্যা আছে, তাই তো বলতেছি না। চলো, তোমার রুমে গিয়ে বলবো। মেঘ, তুমি আসো আমার সাথে। মেঘ, স্নেহা ও তার মা চলে গেল তাদের রুমে। সব কিছু শোনার পর স্নেহার মা পিস্তলটা নিয়ে এসে দেখতে পেল এইখানে স্নেহার বাবা নেই। বাইরে আসতেই স্নেহার মা বলতে লাগলো, কি হয়েছে মা? পিস্তল নিয়ে বের হলে কেন? তোমার জামাই আমাদের ঠকিয়েছে, তাড়াতাড়ি ওকে ধরে আনো, তা না হলে সে অনেক মেয়ের জীবন নষ্ট করে ফেলবে বাবা। এই রফিক, শফিক, তোরা তাড়াতাড়ি গিয়ে স্নেহার বাবাকে ধরে আন। তার কত বড় কলেজে হয়েছে আজকে আমি বের করে দেখব। এটা বলার সাথে সাথেই কয়েকজন লোক দৌড়ে গিয়ে দুবাইয়ের মাফিয়া কিংকে ধরে নিয়ে এলো। জসিম সাহেবের সামনে দাঁড়িয়ে আছে মাফিয়া কিং। এই কুত্তার বাচ্চা, তুই নাকি বাংলাদেশ থেকে মেয়ে কিডন্যাপ করে ওইখানে এনে তাদের কিডনি পাচার করে দিস? না আব্বু, আমি এটা কখনো করি নাই। আপনি আমার নাতনিকে জিজ্ঞাসা করতে পারেন। আমি মেয়ে কিনে এনেছি, তবে তাদের কোনো ক্ষতি করি নাই। তুই মেয়ে আনবি কেন সেটা বল আমাকে। আমাদের জায়গা সম্পত্তি কোনো দিক দিয়ে কম আছে নাকি? সবাই আমাদের এক নামে চেনে, আর তুই কিনা আমাদের নাম খারাপ করতেছিস মর এবারে। এই বলে স্নেহার মা স্নেহার বাবাকে গুলি করে মেরে ফেলল। এটা দেখে মেঘ কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, আন্টি, আপনি আপনার স্বামীকে মেরে ফেললেন কেন? সে তো আপনাকে ভালোবাসত। এই রকম লোকের ভালোবাসা আমার কোনো দরকার নেই। তা এখন তুমি সব কিছু নিয়ে যাইতে পারো, আমরা বাধা দিব না। স্নেহা, তুই আমাদের সাহায্য করবি, এই বলে দিলাম। আম্মু, করবো তো। তবে আমি এখানে থাকতে চাই না, বাংলাদেশে চলে যেতে চাই। এইখানে ভালো লাগে না আমার। মেঘলা, স্নেহাকে তুমি বাংলাদেশে নিয়ে যাও। ওর যদি ছেলে পছন্দ হয় তাহলে আমাকে ফোন দিও, আমি চলে যাব ওইখানে। নিজ হাতে আমি আমার মেয়ের বিয়ে দিব। ঠিক আছে আন্টি, এখন তাহলে আমি যাচ্ছি, আবারও দেখা হবে অন্য একদিন। এই বলে মেঘ চলে গেল ডেরাই। সকল মেয়েদেরকে বের করে আস্তে আস্তে বিমানবন্দরে নিয়ে চলে গেল। 100, 200, 300 করে প্রত্যেকটা বিমানে মেয়ে উঠাচ্ছে। একদিনের ভেতরে সবাই নিয়ে চলে গেল বাংলাদেশে। দেখতে দেখতে কেটে গেল আরও 3টি মাস। সকল মিশন শেষ করে মেঘ বসে আছে তার রুমে। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, এই মেঘ, তোর জন্য আমরা মেয়ে দেখছি। বাবা, এইবার মানা করিস না, অনেক বছর হয়ে গেছে বিয়ের কথা বলতেছি। তুই বলিস শুধু পরে করবি পরে করবি, আজকে না করিস না। ঠিক আছে, নাও করব। তোমরা বিয়ের অনুষ্ঠান করতে পারো, আমি বিয়ের জন্য রাজি আছি, তবে একটা শর্ত আছে এইখানে। বিয়ে করবি ঠিক আছে, এইখানে আবার কিসের তর্ক? আমাকে আজকের মধ্যে বিয়ে দিতে হবে। যদি পারো তাহলে দাও, আর না হলে না পারলে থাক। পারবো পারবো। এই জান্নাত, তোর বাবাকে বল কাজী ডাকতে, তোর ভাই বিয়ের জন্য রাজি হয়েছে। কি? ভাইয়া বিয়ের জন্য রাজি হয়েছে? ইয়াহু! লাফালাফি না করে তোর বাবাকে বল আজকেই বিয়ে করাতে, তা না হলে সে নাকি বিয়ে করবে না। আমি এখনই বলতেছি। আব্বু আপু, ভাইয়া বিয়ে করবে বলেছে, তবে আজকের মধ্যে বিয়ে করবে। আম্মু তোমাকে বলেছে এক্ষুনি কাজী ডাকতে। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। অবশেষে আমার ছেলে বিয়ে করতে রাজি হয়েছে। তুই থাক, আমি দোকান থেকে মিষ্টি আর কাজীকে ডেকে নিয়ে আসতেছি। ঠিক আছে, যাও তাহলে, আমিও ভাইয়ার কাছে যাই। জান্নাত তার মেঘের কাছে সে শয়তানি করতে লাগলো। দেখতে দেখতে রাতে মেঘ আর রূপালীর বিয়েটা হয়ে গেল। রাতে দুজন বিছানায় শুয়ে গল্প করতেছে।
একে অপরকে জড়িয়ে ধরে। এমন সময় রূপালী বলে উঠল, আপনি না একটু রোমান্টিক না। বিয়ে করেছেন কই আদর করবেন, তা না করে শুয়ে আছেন। যান, আপনার সাথে কথা নাই। আমার লক্ষ্মী বউয়ের বুঝি আদর খেতে ইচ্ছে করছে? আচ্ছা, এখনই করতেছি। এই বলে মেঘ রূপালীর উপরে ঝাঁপিয়ে পড়ল। গল্পের নায়ক এখন রূপালীর সাগরে ডুব দিয়েছে। আপনারাও ঘুমের সাগরে ডুব দিন। আজকের গল্পটা এই পর্যন্তই। পুরো গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।